ভাস্কর ভাইপো তাঁর তৃতীয় নৌবহরের সেনাপতি এস্তাভাও ভালো করে একবার দেখলেন শজম্ভুনাথকে। তারপর তাঁর চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তোমাকে জেপাং নারী সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু এই যুদ্ধ পরিস্থিতিতে তুমি এখন তাদের আমাদের হাতে তুলে দিতে এলে কেন, বিশেষত যখন আমরা এখন তোমার শত্রুপক্ষ? শজম্ভুনাথ বললেন, অ্যাডমিরালের কথা মতো জেপাং দ্বীপ থেকে নারী সংগ্রহ করে গতকালই আমি ফিরেছিলাম কালিকটে। কিন্তু বন্দরে পৌঁছবার পর নাবিকেরা হয়তো কারো কাছে গল্প করেছিল মাঝ সমুদ্রে অ্যাডমিরালের সঙ্গে আমার সাক্ষাতের কথা, তার জন্য জেপাং থেকে নারী সংগ্রহের কথা, এবং এসব কথা গুপ্তচর মারফত পৌঁছে যায় সামরিনের কানে। তিনি আমাকে ডেকে পাঠান। সামরিন ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়েছেন অ্যাডমিরালের জন্য নারী সংগ্রহের ব্যাপারে। তিনি আমাকে আগামীকাল সূর্যোদয়ের পূর্বে জেপাং নারী সমেত কালিকট বন্দর ছাড়ার নির্দেশ দিয়েছেন। আমি বন্দর ত্যাগ না করলে আমার মুণ্ডুচ্ছেদ করা হতো। এস্তাভাও বললেন, তুমি তো গণিকালয়ের ব্যবসা করো, গণিকা সংগ্রহ করা তোমার পেশা। তাছাড়া তোমার সঙ্গে যখন আমাদের সাক্ষাৎ হয়েছিল তখন আমরা কালিকটে পৌঁছইনি। বুনো সামরিনের সঙ্গে আমাদের ঝগড়াও শুরু হয়নি। তোমার দোষটা কোথায় ছিল? সামরিনকে এ কথা বোঝাওনি। শজম্ভুনাথ বললেন, সে চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। আসলে আমার সঙ্গে কয়েকজন ব্যবসায়িক কারণে বিরোধ আছে। আমার অনুপস্থিতিকালে বেশ কয়েকবার বন্দরস্থিত আমার বেশ্যালয় দখল করার চেষ্টা করেছিল। সেই আরব ব্যবসায়ীরা এবার অ্যাডমিরালের সঙ্গে আমার সাক্ষাতের ব্যাপারটাকে হাতিয়ার করে সামরিনকে ভুল বুঝিয়েছে। তারা সামরিনকে বলেছে আমি নাকি তোমাদের গুপ্তচর। ইতিমধ্যেই সামরিন আমার গণিকালয় ও সব সম্পত্তি বাজেয়াপ্ত করে এক আরব ব্যবসায়ীর হাতে তুলে দেবার নির্দেশ দিয়েছেন। আরব শব্দটা শুনে এস্তাভাও যেন প্রচণ্ড ঘৃণায় বলে উঠলেন, তোমার জাহাজে কোনো আরব নেই তো? শজম্ভুনাথ জবাব দিলেন, না, নেই। আপনি খুঁজে দেখতে পারেন। আমি অনেক কষ্টে কয়েকজন ভিন্ন ধর্মের নাবিক সংগ্রহ করে ময়ূরপঙ্খী জলে ভাসিয়েছি। এস্তাভাও প্রথমে স্বগতোক্তি করলেন, আরবরাই বুনো সামরিনের ধ্বংসের কারণ হবে। তারপর তিনি বললেন, তুমি এখন আমাদের কাছে কি চাও? আশ্রয়? শজম্ভুনাথ বললেন, না, আশ্রয় নয়। আমি বণিক। ব্যবসা আমার কাছে সবচেয়ে বড় ধর্ম। অ্যাডমিরাল আমাকে এই নারীদের জন্য অর্থ দিয়েছিলেন। তাই তোমাদের কাছে এলে আমার বিপদ হতে পারে জেনেও আমি জেপাং নারীদের তোমাদের হাতে তুলে দিতে এসেছি। আমি কখনও ব্যবসায়িক চুক্তির খেলাপ করি না। এদের তোমাদের হাতে দিয়ে আমি অন্যত্র চলে যাব। পরিস্থিতি যদি কোনো দিন স্বাভাবিক হয় তবে আবার কালিকটে ফিরব। এস্তাভাও বললেন, তুমি তো তোমার সঙ্গে এই নারীদের নিয়ে যেতে পারো। পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হবে বলে আমাদের ধারণা। কালিকট দখল করতে আমাদের 2-3 দিনের বেশি সময় লাগবে না। তারপর ফিরে এসে এই নারীদের আমার হাতে তুলে দিতে পারো। শজম্ভুনাথ জবাব দিলেন, আপনারা 3 দিনে ব্যাপারটার নিষ্পত্তি ঘটাবেন বললেও মাসাধিক কালও কিন্তু লাগতে পারে। বিশেষত আরব ব্যবসায়ীরা আপনাদের প্রতিরোধ করার জন্য তৈরি হচ্ছে। আমি নিঃসম্বল অবস্থায় জলে জাহাজ ভাসিয়েছি। দক্ষিণে কোথায় কোনো বন্দরে আশ্রয় পাব জানা নেই। এত জন নারীকে বহন করা বা তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভব নয়। শজম্ভুনাথের কথা শুনে এস্তাভাও এর চোখের সামনে ভেসে উঠল মেরি জাহাজের সেই দৃশ্য। জ্বলন্ত মেরির ডেকে দাঁড়িয়ে শেষ পর্যন্ত কিভাবে লড়াই চালিয়েছিল আরব মেয়েরাও। এস্তাভাও মুখে 3 দিনে কালিকট দখল করার কথা বললেও কত দিনে তারা এই বন্দর নগরী দখল করবেন তা নিয়ে স্বয়ং অ্যাডমিরাল ভাস্কর মনেই সন্দেহ আছে। এস্তাভাও জানতে চাইলেন, নগরীতে সৈন্য সংখ্যা কত? সামরিক ব্যাপারে কোনো খোঁজ রাখেন না শজম্ভুনাথ। তবে তিনি জবাব দিলেন, 10,000।
কামানের সংখ্যা 100। তীরন্দাজ আর বানিয়ে না বলতে পেরে স্বয়ম্ভূনাথ বললেন, আরব তীরন্দাজ আছে, তবে সংখ্যা জানা নেই। বেশ কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলেন এস্তাভাও। হয়তো তিনি মনে মনে হিসাব কষলেন যে লোকটার কথা যদি সত্যি হয়, তবে কালিকটের সামরিক শক্তির সঙ্গে ভাস্কর নৌবহর এঁটে উঠতে পারবে কিনা। লোকটা যা বলল সে খবর দ্রুত ভাস্কোকে পৌঁছে দেওয়া দরকার। এস্তাভাও এরপর শেষ প্রশ্ন করলেন, যদি আমরা এখন জেপাং নারীদের না নিই, তবে তুমি কি করবে? ওদের সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হবে। এছাড়া আমার আর কিছু করার নেই, স্পষ্ট জবাব দিলেন স্বয়ম্ভূনাথ।